নবান্ন। আমি অর্চিতা শীল। আজ রিজিওনাল সেন্টার কলকাতা থেকে বিপিএসসি 134 এর ইউনিট 5 সিস্টেম থিওরির উপর আমার বক্তব্য রাখছি। প্রথমেই আমাদের জানতে হবে সিস্টেম তত্ত্ব কাকে বলে। সেই হিসেবে যদি বলতে হয় তাহলে দেখা যায় যে সিস্টেম তত্ত্ব সমস্ত বৈজ্ঞানিক নিয়মানুবর্তিতা, নীতি, জটিলতা ইত্যাদি বিষয় নিয়ে একটা ব্যবস্থা গড়ে তুলতে চায়। এবং সেখানে দেখা যায় যে যখন সে এইভাবে ব্যবস্থাটা গড়ে তুলতে চায় তখন দেখা যায় যে তার প্রধান বিষয় হয়ে ওঠে বিশ্বের জটিলতার উপর গুরুত্ব আরোপ করা। কিন্তু আজকের দিনে পৃথিবী অত সরলীকৃত পৃথিবী নয়, বরং আজকের দিনে বিশ্ব অনেক বেশি কমপ্লিকেটেড বা জটিল থেকে জটিলতর হয়ে যায়। সিস্টেমের সিস্টেম থিওরির দৃষ্টিভঙ্গি অনুযায়ী যদি বক্তব্য রাখতে হয় তাহলে দেখা যায় যে এখানে কিন্তু কানেক্টিভিটি বা যোগাযোগের নীতির উপর ভীষণ গুরুত্ব দেওয়া হয়। এবং সেখানে দেখা যায় যে সেখানে আর একটি বিষয়ের উপর গুরুত্ব হয়, সেটা রাষ্ট্রের সঙ্গে যোগাযোগ বা সম্পর্ক বা রাষ্ট্রের সঙ্গে অন্যান্য সংগঠনের যোগাযোগ। এই বিষয়গুলো কিন্তু আন্তর্জাতিক পরিমণ্ডলের সিনারিওতে একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে প্রতিভাত হয়ে থাকে। বিশ্বায়নের যুগে তাই আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্র দেখা যাচ্ছে দ্রুত থেকে দ্রুততর প্রসারিত হয়ে থাকে। বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে দেখা যাচ্ছে বিভিন্ন এমএনসি বা মাল্টি ন্যাশনাল কর্পোরেশন বা অরাষ্ট্রীয় সংগঠন, তাদের মধ্যে একটা সম্পর্কের গুরুত্বটা যেমন বৃদ্ধি পাচ্ছে তেমনি দেখা যাচ্ছে বিভিন্ন অরাষ্ট্রীয় সংগঠনের নিজেদের মধ্যে এবং রাষ্ট্রের সঙ্গে অরাষ্ট্রীয় সংগঠনেরও বিচিত্রমুখী সহযোগিতার ধারা প্রতিভাত হয়ে থাকে। মানব সমাজের এই গতি ও প্রভাবের উপরে এদেরও যথেষ্ট একটা প্রভাব পরিলক্ষিত হয়ে থাকে। আন্তর্জাতিক ক্ষেত্রে তাই স্টেট বলা যায় যে রাষ্ট্রীয় যে স্টেট কর্মকর্তাগণ রয়েছে তাদের পাশাপাশি সাইমালটেনিয়াসলি আমরা দেখতে পাই যে বহু অরাষ্ট্রীয় কর্মকর্তার উদ্ভব আমরা লক্ষ্য করে থাকি। এখন দেখা যায় বহু অরাষ্ট্রীয় কর্মকর্তা বলতে কাকে বোঝানো হয়ে থাকে। সেখানে যদি দেখা যায় তাহলে দেখা যায় যে বিভিন্ন ধরনের অরাষ্ট্রীয় সংগঠন, যেগুলোকে আমরা বলে থাকছি যেগুলো মাল্টি ন্যাশনাল কর্পোরেশন বা বহুজাতিক সংগঠন, ধর্মীয় সংগঠন, বিভিন্ন এনজিও, এদের কথাও আমাদের বহুত্ববাদী আলোচনা তত্ত্বে চলে আসে। চার্লস মেরিয়ামের নেতৃত্বে শিকাগো স্কুলে প্রথম বহুত্ববাদী তত্ত্বের ধারণা প্রসার লাভ করতে শুরু করে এবং 1970-এর দশকের থেকে এই তত্ত্বের প্রভাব ক্রমশ বৃদ্ধি প্রাপ্ত হয়। এই প্রসঙ্গে বলে রাখা প্রয়োজন যে বহুত্ববাদের মতে দেখা যায় যে ক্রমবিকাশন মানে রাষ্ট্রের সঙ্গে বলা যেতে পারে যে অরাষ্ট্রীয় সংগঠনের পারস্পরিক নির্ভরশীলতার যে ডিপেন্ডেন্সি, সেই ব্যাপারটাও ক্রমশ বৃদ্ধিপ্রাপ্ত হয়। এবং যখনই এই বিষয়টি বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে তার ফলে বিভিন্ন রাষ্ট্রের নিজস্ব যে ইন্ডিপেন্ডেন্সি বা স্বাধীনতা বা সার্বভৌমিকতার যে কনসেপ্ট, সেটাও ক্রমশ কিন্তু কি হতে থাকে, সংকুচিত হতে থাকে। এই বহুত্ববাদী স্তরে সেখানে আমরা বহুকেন্দ্রিকতা যেখানে কথা বলে থাকি, কিন্তু যেখানে বাস্তববাদীরা অর্থাৎ আমরা এখন দেখাচ্ছি যেটা বহুত্ববাদ এবং বাস্তববাদ দুটোর মধ্যে কি পার্থক্য বা কি তফাৎ রয়েছে। এখন দেখা যায় বহুত্ববাদের স্তর হচ্ছে সাধারণত বহুকেন্দ্রিক হয়ে থাকে, কিন্তু যেখানে বাস্তববাদী স্টেটিজম বা রাষ্ট্রকেন্দ্রিকতার উপরে ভীষণ ইম্পর্টেন্স বা গুরুত্ব দেওয়া হয়ে থাকে। দ্বিতীয়ত যেটা বলা যায় যে বহুত্ববাদী তত্ত্বে বহু রাষ্ট্রীয় এবং অরাষ্ট্রীয় কর্মকর্তা দুটোকে নিয়ে ভীষণভাবে আলোচনা করা হয়ে থাকে, যেখানে কিন্তু বাস্তববাদী তত্ত্বে যেহেতু স্টেটিজম বললাম বা রাষ্ট্রকেন্দ্রিক মানসিকতা ভীষণভাবে সেখানে প্রতিভাত হয়, সুতরাং রাষ্ট্রীয় কর্মকর্তা নিয়ে আলোচনাটা বেশি হয়ে থাকে।
বহুত্ববাদের মূল বিষয় যেমন বিভিন্ন ধরুন শুধু পলিটিক্যাল নয়, রাজনৈতিক তো আছে, এছাড়াও বলা যেতে পারে সোশ্যাল, সমাজে, এবং বলা যায় যে অর্থনৈতিক বিষয়সমূহ আলোচনার অঙ্গীভূত হয়ে থাকে। এছাড়াও ন্যাশনাল সিকিউরিটি বা জাতীয় নিরাপত্তার বিষয়টিও সব থেকে বেশি সেখানে ইম্পর্টেন্স দেওয়া হয় বা গুরুত্বটা দেওয়া হয়ে থাকে। এবং বহুত্ববাদী তত্ত্বে তাই রাষ্ট্রের বা বলা যায় যে রাষ্ট্রের সঙ্গে সংগঠনের যে সম্পর্ক সেটা অনেক ক্ষেত্রেই অনেক সময় কি হয়ে থাকে, সহযোগিতামূলক হয়ে থাকে। কিন্তু বাস্তববাদী তত্ত্বে সেখানে হয়তো অনেক সময় দ্বান্দ্বিকতা বা কোয়ার্সিভ রিলেশন গ্রো আপ করলেও সেখানে দেখা যাচ্ছে যে কোঅপারেটিভ রিলেশন বা সেই জিনিসটা বেশি প্রতিভাত হয়। যেখানে বাস্তববাদী তত্ত্বে সেখানে কিন্তু দেখা যায় দ্বন্দ্বমূলক ব্যাপারটি এবং প্রতিযোগিতামূলক ব্যাপারটি, কম্পিটিটিভ অ্যাটিটিউড বেশি পরিলক্ষিত হয়ে থাকে। এরপরে আমরা এই প্রসঙ্গে বলতে গিয়ে এরপরে আমরা দুজন তাত্ত্বিকবিদ বা দুজন পলিটিক্যাল থিওরিস্ট আছে যাদের কথা বলবো, যারা কিন্তু সিস্টেম থিওরি দ্বারা সম্ভবপর হতে পারে। এবং সেটা শুধু তাই নয়, সেটা কিন্তু খুব পার্মানেন্সি থাকবে বা সেখানে সেটা স্টেবিলিটি থাকবে বা টেকসই ব্যাপারটি হবে। এবং এই ধরনের সহযোগিতাও যেটা হতে পারে, তখন কিন্তু প্রশ্ন আসতে পারে যে সহযোগিতায় যদি থাকে তাহলে সংঘর্ষ বা প্রতিযোগিতা কি থাকবে? তখন উত্তরটি হচ্ছে আসলে থাকবে হয়তো নিশ্চয়ই, কিন্তু পরিমাণটা অনেক বেশি কমে যাবে। লিওলিবারালিজম বা যেটাকে আমরা নয়া উদারনীতিবাদ বলে থাকি, সেখানে কিন্তু এরই একটি সংশোধিত এই ব্যাপারটি প্রতিভাত হয়ে থাকে বা রিফ্লেক্টেড হয়ে থাকে। নিওরিয়ালিজম বা নয়া বাস্তববাদ যাকে আমরা বলি, যার প্রধান কর্মকর্তা বা প্রথম পথপ্রদর্শক হিসেবে আমরা কিন্তু কাকে পেয়েছিলাম, মন্তেস্কুকে পেয়েছিলাম, এই মর্গ্যানথোকে পেয়েছিলাম। সেখানে দেখা যায় যে সুতরাং এই নিওরিয়ালিজম বা নয়া বাস্তববাদের পাশাপাশি আরেকটি তত্ত্ব এর পরবর্তীকালে গ্রহণ করে, সেটা হচ্ছে উদার প্রাতিষ্ঠানিকতাবাদ বা যেটাকে বলা হয়ে থাকে লিবারাল ইনস্টিটিউশনালিজম। এবং সেটা দেখা যাচ্ছে যে আন্তর্জাতিক সম্পর্ককে ব্যাখ্যা করতে গেলে এই পদ্ধতি বা এই সিস্টেমের যথেষ্ট গুরুত্বতা রয়েছে বা ইম্পর্টেন্স রয়েছে। এখন প্রশ্ন আসে যে উদার প্রাতিষ্ঠানিকতা কি বলে থাকে। উদার প্রাতিষ্ঠানিকতা এই যুক্তি দেয় যে যে নিশ্চয়ই সহযোগিতা সম্ভব, রাষ্ট্রের মধ্যে কোঅপারেশন সম্ভব, এবং সেখানে 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 সেটার একটা স্থায়িত্ব বা স্টেবিলিটি থাকবে, সে এই ধারণা পোষণ করে থাকে। উদারনৈতিক প্রাতিষ্ঠানবাদীরা এটা মনে করেন যে রাষ্ট্রের মধ্যে যেহেতু সহযোগিতার সুবিধার্থে দেখা যাচ্ছে যে আন্তর্জাতিক প্রতিষ্ঠান বা বলা যায় ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশন গুলো রয়েছে তাদের গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে, যেমন নিরাপত্তা পরিষদ, সমান বলা যেতে পারে ইউনাইটেড নেশনস, আরো অনেক অর্গানাইজেশন রয়েছে, তাদের ইম্পর্টেন্স বা গুরুত্ব, এশিয়ান আছে, সার্ক আছে, সবই আছে, এদের গুরুত্বটা বৃদ্ধি পাচ্ছে এবং তাদের যথেষ্ট আন্তর্জাতিক সম্পর্কের পরিপ্রেক্ষিতে তাদের ইম্পর্টেন্সও কম নয়। এই প্রসঙ্গে বলতে গিয়ে রবার্ট বলা যায় যে কেহান বা বলা যায় যে 1984 সালে একটা বই বার করেছিলেন। সেই বইটাতে তিনি একটা কথা বলেছিলেন আফটার হেজিমনি। সেখানে কি বলা হয়েছিল, সেখানে বলা হয়েছিল যে নতুন যে প্রাতিষ্ঠানিক অর্থনীতি, অর্থাৎ শুধুমাত্র যখন আন্তর্জাতিক সম্পর্ক আমরা আলোচনা করব সেখানে তো শুধু সামাজিক রাজনৈতিক ব্যাপারটাই গুরুত্বতা পায় তা নয়, সঙ্গে সঙ্গে কিন্তু অর্থনীতি বা ইকোনমি ব্যাপারটাও ভীষণ গুরুত্বতা পায়। কারণ একটা রাষ্ট্রের ডেভেলপমেন্ট, একটা রাষ্ট্রের উন্নয়ন, সমস্ত কিছুর ক্ষেত্রে কিন্তু বেসিক ফ্যাক্টরটা হচ্ছে অর্থনীতি। সুতরাং নতুন বাজেটে প্রাতিষ্ঠানিক এই যে দৃষ্টিভঙ্গি অর্থনৈতিক বিষয়টির উপর ভীষণ গুরুত্ব দেয় এবং বলে যে
রাষ্ট্রের এই যে আধিপত্য, যেটা গ্রামসি বলেছিল এক সময় হেজিমনি বা আধিপত্যের পরিবর্তে বরং দেখা যায় যে আন্তর্জাতিক ব্যবস্থাকে যদি অন্যভাবে প্রতিঘাত করা যায়, তবে তাহলে আন্তর্জাতিক ব্যবস্থায় একটা স্টেবিলিটি বা স্থায়িত্ব আনা সম্ভবপর হবে। এবং কেন বলা হচ্ছে যদি না হয় তাহলে আধিপত্য যদি বজায় থাকে, তাহলে তো একটা শক্তিশালী রাষ্ট্রের আধিপত্য বজায় থাকবে, তাহলে অন্যান্য রাষ্ট্রের মধ্যে সেই স্টেবিলিটিটা কি থাকবে? কখনোই থাকা সম্ভব না। এইভাবে তারা, সুতরাং রবার্ট কোহেন বা জোসেফ বাই, তারা আন্তর্জাতিক বলেছিলেন যে এই হেজিমনিক্যাল কনসেপ্টটাকে তোমাকে কি করতে হবে? ইরাডিকেট করতে হবে বা সরিয়ে দিতে হবে। এবং সেখানে কারণ তারা বলেছিলেন যে এইভাবে হেজিমনিক বিষয়টি কিন্তু স্থিতিশীলতাকে অনেক বেশি খণ্ডন করে দেয়। রবার্ট কেওন এই কথাও বলেছিলেন যে তাহলে যদি যেখানে সম্ভবপর হবে না সেখানে কিভাবে আর করা যেতে পারে, সেখানে বলা হচ্ছে একটা মিক্সচার করা যেতে পারে, অর্থাৎ মিথস্ক্রিয়ার কথা তিনি বলেছিলেন। এবং বলেছিলেন যে যদি কোনো ক্ষেত্রে, সে সম্পর্কের ক্ষেত্রে যদি মিথস্ক্রিয়া, স্বচ্ছতা বা ট্রান্সপারেন্সি এবং পর্যবেক্ষণ যদি খুব ভালোভাবে সেটাকে সুপারভাইজ করা যায়, তবে দেখা যাবে যে আন্তর্জাতিক সহযোগিতা বা ইন্টারন্যাশনাল কোঅপারেশন এবং স্টেবিলিটি সেটাকে বজায় রাখা অনেকখানি সম্ভবপর হবে। এবং সেক্ষেত্রে তাই কেওয়ান এবং নাইয়ের মতো উদারনীতিবাদী প্রাতিষ্ঠানিকরা কতগুলো বিষয়ের উপর ভীষণ গুরুত্ব দিয়েছিলেন বা কতগুলো তারা পয়েন্টকে ক্ল্যারিফাই করার চেষ্টা করেছে। তাতে কি বলেছিলেন? বলেছিলেন যে যে আমাদের ইম্পোর্ট এক্সপোর্ট হয় বিভিন্ন রাষ্ট্রের মধ্যে, যে বিনিময় কথা আছে সেই লেনদেনের খরচাকে ইউ হ্যাভ টু ডিক্রিজ, অর্থাৎ লেনদেনের খরচা কমানো। দ্বিতীয়ত হচ্ছে তথ্য, যে প্রপার ডকুমেন্টেশন, তথ্য প্রদান করা। তৃতীয়ত যা যা প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে এবং সেগুলোকে রক্ষা করা, অর্থাৎ হচ্ছে প্রতিশ্রুতি এবং তাকে আরো বেশি সেখানে ফেথফুলনেস, এই ব্যাপারটার উপরে তারা ভীষণভাবে গুরুত্ব আরোপ করেছিলেন। চতুর্থত যেটা বলেছিলেন যে সমন্বয়, এই বিষয়টি বা কোঅর্ডিনেশনের উপর গুরুত্ব দিয়ে তারা কিন্তু ফোকাল পয়েন্ট বা এটাই হচ্ছে প্রধান বিষয় বলে তারা প্রতিভাত করার চেষ্টা করেন। এছাড়াও যেটা বলেছিলেন পঞ্চমত, যেটা বলা যায় পারস্পরিকতার নীতি, অর্থাৎ দুজনের পাশাপাশি সহাবস্থান করব, এই যে প্রিন্সিপালটা থাকবে সেটা যেন অনেক ইজিয়ার ফর্মে হয়ে থাকে বা অনেকটা সহজভাবে করা যেতে পারে। আর এছাড়া বলেছিলেন যে ভবিষ্যতে বিষয়টাকে আরো ভালোভাবে প্রতিভাত করা, ফিউচারে সেটাকে আরো ভালোভাবে ট্রান্সপারেন্টলি উপায় সেটাকে কি করছে, রিফ্লেক্ট করা বা প্রেজেন্ট করা বলা যেতে, এই বিষয়টির উপর গুরুত্ব দেওয়া হয়েছিল। এছাড়াও বলেছি যে হয়তো কি রয়েছে, বিভিন্ন সমস্যা থাকবে, সমস্যাগুলির অন্তঃসংযোগ যেগুলো রয়েছে সেগুলোকে তোমাকে ইউ হ্যাভ টু ফাইন্ড আউট, তোমাকে খুঁজে বার করতে হবে। এবং যেগুলো বলা হচ্ছে যত এগুলোর সংখ্যা বাড়তে থাকবে ততই কিন্তু দুটোর মধ্যে, আর দুটো রাষ্ট্রের মধ্যে যদি এরকম চলতে থাকে তাহলে কিন্তু সেখানে অসম্মতিটাই বেশি গুরুত্বটা পেয়ে থাকবে। কনসেপ্ট ব্যাপারটা তখন কিন্তু তার প্রভাব বা তার ইনফ্লুয়েন্স কিন্তু অনেক কমে যাবে। রবার্ট কোহেন এবং জোসেফ নাই উদার প্রাতিষ্ঠানিকতা, এই কনসেপ্টটা বা সিস্টেম থিওরি বিকাশের জন্য মূলত তাদের আমরা পায়োনিয়ার বা পথপ্রদর্শক হিসেবে বলতে পারি। এবং এই ধারণাগুলোকে তারা যথেষ্ট যৌক্তিকতার মাধ্যমে বিচার করার চেষ্টা করেছে। আচ্ছা, এরপর বলা যেতে পারে যে উদার প্রাতিষ্ঠানিকরা অন্যান্য সাধারণ আন্তর্জাতিক সম্পর্কে যে তত্ত্ব রয়েছে, আগেও তো আমরা দেখেছি উদারনীতিবাদ আছে, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ রয়েছে বা বাস্তববাদ রয়েছে, যেখান থেকে আমরা নয়া বাস্তববাদ এসেছে, উদারনীতিবাদ থেকে যেখানে নয়া উদারনীতিবাদ এসেছে, তারা বলেছিলেন কিন্তু যেখানে একটা কথা বলি যে সম্পর্কে তত্ত্বের ক্ষেত্রে, যেখানে বাস্তববাদ যেটা স্টেটিজমের কথা বলেছিল, অর্থাৎ রাষ্ট্রকেন্দ্রিক আলোচনা বলেছিল এবং আভ্যন্তরীণ রাজনীতি
রাজনীতিকে ভীষণভাবে কি বলেছিল, উপেক্ষা করেছিল, সেই ব্যাপারটাকে এরা মেনে নিতে পারে না। এবং সেই কারণে তাহলে সে বলা যায় যে, অনুসরণ করে বলা যায় যে গণতন্ত্র ও পুঁজিবাদ এমন দুটো মিশ্রিত এমন একটি ব্যবস্থা তৈরি করে ফেলে, অনেক সময় দেখা যায় যে সেখানে কি হচ্ছে, যে শান্তি বজায় রাখা সম্ভব নয়। ডেমোক্রেসি তো সবার জন্য, গণতন্ত্র সবার জন্য। গণতন্ত্রের সমস্ত মানুষ তার স্বাধীনতাকে ঠিকমতো উপভোগ করতে পারবে, নিজেদের স্বাধীন মতামত দেওয়ার কথা বলতে পারবে। যেমন ভারতবর্ষ একটা গণতান্ত্রিক রাষ্ট্র বা ইন্ডিয়া একটা ডেমোক্রেটিক স্টেট হিসেবে বিবেচিত হয়ে থাকে, কিন্তু সেখানে যদি ক্যাপিটালিজম সব থেকে বেশি গুরুত্বটা পেয়ে থাকে, তখন কিন্তু সেখানে অনেক সময় পিসফুল সিচুয়েশন বা শান্তি বজায় রাখা সম্ভব হয় না। তাই বলা হচ্ছে যে গণতন্ত্রকে যদি পরিচালিত করতে হয়, তবে সেটা কিন্তু শান্তির দিকেই পরিচালিত করতে হবে। এবং সেখানে বলা হচ্ছে যে, অনেকেই বলা হয় যে, এবং তবে হ্যাঁ, গণতন্ত্রের ক্ষেত্রে কিন্তু এটা অনেক জনের শাসন ব্যবস্থা, অর্থাৎ অনেককে মিলে এই শাসন ব্যবস্থাকে সিলেক্ট করে থাকে। অল্প কিছু জনের শাসন ব্যবস্থা হিসেবে গণতন্ত্রকে আমরা প্রতিভাত করতে পারি না। এছাড়াও বলা হয়, উদারনৈতিক প্রাতিষ্ঠানিকতাবাদীরা বলেন যে আন্তর্জাতিক স্তরে যদি পুঁজিবাদকে রক্ষা করে, কারণ তারা কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলে ক্যাপিটালিজমকে রক্ষা করার চেষ্টা করে। কেন করে বলুন তো? যদিও তারা চেষ্টা করে যে পাশাপাশি বিভিন্ন যে রাষ্ট্রগুলো রয়েছে, এই রাষ্ট্রগুলির মধ্যে যেন একটা ফ্রেন্ডলি রিলেশনও বজায় থাকে, কিন্তু সেটা যে সবসময় গণতান্ত্রিকতা অনুসারে হবে, এটাও কিন্তু বলা যায় না। পুঁজিবাদ আজকের দিনে যদি আমরা পৃথিবীকে একটু অ্যানালাইজ করি বা বিশ্লেষণ করার চেষ্টা করি, পৃথিবীর যে উন্নত রাষ্ট্রগুলো রয়েছে, সমস্ত রাষ্ট্রগুলোই বেশিরভাগই হচ্ছে পুঁজিবাদী, অর্থাৎ ক্যাপিটালিস্টের। সুতরাং সেখানে তারা তাই পুঁজিবাদকে রক্ষা করার সবসময় চেষ্টা করে থাকে। এখন বলা হচ্ছে সেখানে এই প্রতিষ্ঠান, এবং সেই ক্ষেত্রে করতে গিয়ে যেহেতু এরা উদারনৈতিক প্রাতিষ্ঠানিকতার কথা বলে, সেহেতু সুতরাং প্রতিষ্ঠানেরও একটা নিজস্ব ভূমিকা রয়েছে, সেটাকে আমরা অফ করতে পারি কি? কখনোই আমাদের পক্ষে অফ করা সম্ভব নয়। সুতরাং প্রতিষ্ঠানগুলিও সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। যেখানে বললাম সেখানেও তারা এই একই নিয়ম নীতি অনুযায়ী চলে। প্রথমত লেনদেনের খরচা কমানো, দ্বিতীয়ত তথ্য ঠিকমতো উপস্থিত করা বা প্রদান করা, তৃতীয়ত প্রতিশ্রুতিকে আরো বেশি বিশ্বাসযোগ্য করে তোলা, চতুর্থত দেখা যায় যে সমন্বয় বা কোঅর্ডিনেশনের জন্য চেষ্টা করা, পঞ্চমত পারস্পরিকতার যে নীতি রয়েছে সেটাকে আরো ইজিয়ার করে তোলা বা সহজ করে তোলা, ছয় হচ্ছে ভবিষ্যতে যে আরো কিছু গ্রহণ করা হবে সেই ধরনের মানসিকতা বা মেন্টালিটিকে প্রসারিত করা, সমস্যাগুলির আন্তঃসংযোগকে সক্ষম করা, আন্তঃসংযোগ যেটাকে বলা হচ্ছে যে, যেটা রয়েছে সেটাকে কি করা, সেটাকে বলা হচ্ছে যে সক্ষম করা, নিজেদের মধ্যে আরো বেশি ইন্টারঅ্যাকশন করো, আরো বেশি কি হচ্ছে কানেকশন বজায় রাখো, এই বিষয়টির উপর গুরুত্বটা দেওয়া হয়। সুতরাং এই যে রবার্ট কোহেন এবং জোসেফ পাইয়ের এই যে বক্তব্য, এই তত্ত্বের কিন্তু সমালোচনাও করা হয়ে থাকে, এবং বলা হয় যে এই তত্ত্বের যারা সমালোচক, তারা দেখিয়েছিলেন যে প্রতিষ্ঠানগুলি সাধারণত ক্ষমতার রাজনীতিকে অতিক্রম করে না, এবং সেক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোর বলা হয় যে প্রতিষ্ঠানগুলি বরং এই যে আজকে রাষ্ট্র ব্যবস্থার ক্ষেত্রে আমরা যতই উদারনীতিকতার বা লিবারালিজমের পরিচয় দিই না কেন, সেখানে কিন্তু একটা পাওয়ার পলিটিক্স এই কনসেপ্টটা কাজ করে থাকে। এবং সেখানে বলা হচ্ছে যে এই প্রতিষ্ঠানগুলো বা অর্গানাইজেশনগুলো ক্ষমতার রাজনীতিকে কখনোই ক্রস করে না, অতিক্রম করে না, বরং ক্ষমতার যে রাজনীতি রয়েছে তাকে রিফ্লেক্ট করে থাকে বা প্রতিফলন করে থাকে। যারা সমালোচক তারা এই যুক্তি দেখান যে এই ক্ষেত্রে কি জোসেফ নাই বা রবার্ট কোহেন যেটা বলেছিলেন যে সেখানে প্রতিষ্ঠানগুলির সহযোগিতার উপর একটা স্বাধীন
প্রভাব থাকবে কিনা, সেক্ষেত্রে বা তারা সহযোগিতা মেনে চলতে ইচ্ছুক কিনা, এই ব্যাপারটা কিন্তু খুব বেশি পরিষ্কারভাবে ক্লারিফাই করতে পারেননি। এবং সেই কারণে যারা ক্রিটিসাইজ করে থাকেন তারা বলেন যে উদার প্রাতিষ্ঠানিকবাদীরা সাধারণত প্রতিষ্ঠানের প্রয়োগের ক্ষমতাকে তারা ডিভ্যালুয়েট করেছেন বা অবমূল্যায়ন করেছেন। এরপর যেটা বলা যায় সেটা হচ্ছে যে রবার্ট কোহেন এবং জোসেফ নাই এই প্রসঙ্গে বলতে গিয়ে সুতরাং কি বললো, এবার তারা একটা নতুন কনসেপ্ট আনছে যেটাকে বলা হয় কমপ্লিকেটেড ইন্টারডিপেন্ডেন্সি বা জটিল আত্মনির্ভরশীলতা। এই ব্যাপারটার উপরে গুরুত্ব দেওয়ার কথা বলেছেন এবং এইটা বলতে গিয়ে তারা কখনো কখনো রিয়ালিজমে বা বাস্তবতার কাছাকাছি চলে এসেছে। এটি ব্যাখ্যা করতে গিয়ে কোহেন এবং নাই বাস্তববাদী চিন্তাধারা তিনটে যে অ্যাসাম্পশন আছে প্রথমে সেগুলোকে বলেছে। কিরকম বলেছে, যেটাকে স্টেটিজম বলছিলাম, বাস্তব বা সবসময় রাষ্ট্রকেন্দ্রিক মানসিকতার পরিচয় দেয়। সুতরাং রাষ্ট্রগুলি সুসংহত একটা একক, একটা ইউনিফাইড ইউনিটি হিসেবে প্রতিভাত হতে পারে এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল বা প্রভাবশালী অ্যাক্টর হিসেবে বিবেচিত হয়ে থাকে। দ্বিতীয়ত বলা হচ্ছে যে বল অর্থাৎ পাওয়ার নীতির একটি ব্যবহারযোগ্য এবং মোস্ট এফেক্টিভ টুল বা কার্যকারী হাতিয়ার হিসেবে বিবেচিত হয়ে থাকে। তৃতীয়ত বলা হয়েছে ইট হ্যাজ বিন অ্যাজিউমড বা অনুমান করা হয় যে আন্তর্জাতিক রাজনীতিতে সবসময় একটা কি রয়েছে বলতো, এখানে একটা ক্লাসিফিকেশন বা একটা স্ট্র্যাটিফিকেশন বলবো, অর্থাৎ শ্রেণী বিন্যাস সবসময় দেখা যায়। এবং এই যে তাদের এই যুক্তির কেন্দ্রবিন্দু হলো আন্তর্জাতিক রাজনীতিতে এমন একাধিক চ্যানেল বা ধারা রয়েছে যেখানে যা প্রচলিত ওয়েস্টফেলিয়া ইতিহাসে আমরা ওয়েস্টফেলিয়া চুক্তি দেখেছিলাম, রাষ্ট্রের ব্যবস্থাকে অতিক্রম করে সেখানে কিন্তু সমাজ কনসেপ্টটাকে অনেক বেশি ডেভেলপ বা সংযুক্ত করার চেষ্টা করে। এটি একটি অনানুষ্ঠানিক সরকারি সম্পর্ক থেকে এই যে মাল্টি ন্যাশনাল কর্পোরেশন বা বহুজাতিক কর্পোরেশন এবং সংস্থাগুলির মধ্যে বিভিন্ন আকারে তারা তাদের নিজস্বতা বা আইডেন্টিটিকে এক্সপ্রেস করার চেষ্টা করে। এবার এই যে একটা কনসেপ্ট বলছি যে জটিল আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক, এখানে সেটা বলতে কি বোঝানো হচ্ছে, আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক হলো সেই চ্যানেলগুলো যা বাস্তববাদীদের দ্বারা অনুধাবিত হয় এবং সেখানে দেখা যায় যে তারা করতে গিয়ে এই জোসেফ নাই বা কোহেন বলতে পারে যে এখানে তারা রাষ্ট্রগুলিকে একক একটা হিসেবে ইউনিফাইড একটা অ্যাক্টর হিসেবে প্রতিভাত করার চেষ্টা করে। ট্রান্সন্যাশনাল অর্গানাইজেশন নতুন কনসেপ্ট, এখানে বলা হচ্ছে যে ট্রান্সন্যাশনাল কথাটা কেন ব্যবহার করা হয়। ট্রান্সন্যাশনাল প্রযোজ্য হয় যখন দেখা যায় যে যখন এই ধারণাটিতে লক্ষ্য করতে পারা যায় যে ছোট ছোট স্টেট বা রাজ্যগুলো একমাত্র ইউনিট হিসেবে কাজ করে এবং সেক্ষেত্রে বলা হচ্ছে যে তখন কিন্তু রাজ্যগুলির মধ্যে বিভিন্ন ধরনের এক্সচেঞ্জ ঘটে, বিনিময় ঘটে থাকে এবং সেখানে বলা হয়েছে যেখানে বাস্তববাদীরাও তারাও পরবর্তীকালে ট্রান্সন্যাশনাল কনসেপ্টটা এনেছিল, কিন্তু তারা সেটা এনেছিল খুব লিমিটেড ওয়েতে, অর্থাৎ সীমিত আন্তঃরাজ্য চ্যানেলের কথা বলেছিল। কিন্তু এই জোসেফ নাই বা রবার্ট কোহেন এটাকে অনেক ব্রডার সেন্সে ব্যবহার করার চেষ্টা করেছেন। দ্বিতীয়ত কোহেন এবং নাইন এই যুক্তি দেখিয়েছিলেন যে বাস্তবে যে সমস্যাগুলো রয়েছে তার মধ্যে কোনো কি নেই, ক্লাসিফিকেশন নেই বা শ্রেণী বিন্যাস নেই, যার অর্থ হলো বিদেশ নীতি অর্থাৎ প্রত্যেক রাষ্ট্রের একটা ফরেন পলিসি থাকে, সেই বিদেশ নীতি হলো বলা যায় যে শুধুমাত্র দেখো রাষ্ট্রের একটা অখণ্ডতা বজায় রাখার জন্য একটা টুল হিসেবে ব্যবহৃত হয় না বা হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয় না, সেখানে কিন্তু আরো কিছু জিনিস
প্রতিভাত হয়। যেমন হচ্ছে সেখানে অনেকগুলো সামনে আসা বিভিন্ন ধরনের এজেন্ডার কথা বলা যায়। আভ্যন্তরীণ কোন রাষ্ট্রের তো নিজস্ব ইনার পলিসি বা ইন্টারনাল পলিসি রয়েছে, সুতরাং আভ্যন্তরীণ এবং পররাষ্ট্র নীতি যে রয়েছে বা ফরেন পলিসি রয়েছে, তার মধ্যে অনেক সময় অনেক ক্ষেত্রে সেখানে সেগুলোকে খুব ভালোভাবে ডিপিক্ট করা যায় না, বা সেখানে একটা ট্রান্সপারেন্সি বা স্পষ্টতার অভাব লক্ষিত হয়। কারণ কি হচ্ছে যে বাস্তবসম্মতভাবে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের ক্ষেত্রে আমরা যতই বলি না কেন কোনো স্পষ্ট এজেন্সি থাকে না। সুতরাং তাহলে যদি রাষ্ট্রে রাষ্ট্রের মধ্যে জটিল পারস্পরিক নির্ভরতা বিরাজ করতে হয়, যদি সেখানে রাখতে হয়, সেখানে তখন প্রশ্ন ওঠে তবে কি মিলিটারি পাওয়ারটাই কি ইমপ্লিমেন্ট করা যায়, সামরিক শক্তি? তখন কিন্তু বলা হয় না, সর্বশেষ মাধ্যম হচ্ছে সামরিক শক্তি। সামরিক শক্তি যত্রতত্র প্রয়োগ করা হয় না। ধারণাটি কনসেপ্টে ডেভেলপ করেছে যে দেশগুলির মধ্যে নিশ্চয়ই আজকে এত ধরনের দেশ রয়েছে, একটা উন্নত রাষ্ট্র রয়েছে, ডেভেলপ কান্ট্রি রয়েছে, অনুন্নত রাষ্ট্র রয়েছে, ডেভেলপিং কান্ট্রি রয়েছে, উন্নয়নশীল রাষ্ট্র রয়েছে, আন্ডার ডেভেলপ কান্ট্রি রয়েছে। সুতরাং দেশগুলির মধ্যে একটা জটিল আন্তঃনির্ভরতা লক্ষ্য করা যায় এবং সেখানেও কিন্তু অনেক কনফ্লিকচুয়াল সিচুয়েশন পরিলক্ষিত হয়ে থাকে। সেখানে এই বিরোধ সমাধানে সামরিক বাহিনীর ভূমিকাকে অত গুরুত্বই এরা দেয় না, বরং সামরিক বাহিনীর ভূমিকাকে এখানে অনেক বেশি অস্বীকার করা হয়ে থাকে। সুতরাং সেক্ষেত্রে বলা হয় যে তাহলে কি বলেছিল, কারা করেছিল, বাস্তববাদী তত্ত্বে কিন্তু সামরিক শক্তিকে অতটা গুরুত্ব দেওয়া হয় না। সেখানে কিন্তু কোহেন এবং নাই বলেছিলেন যে প্রতিদ্বন্দ্বী যদি ব্লকের সাথে জোটের রাজনৈতিক এবং সামরিক সম্পর্কের ক্ষেত্রে কিন্তু সামরিক বাহিনীকে তোমায় আনতেই হবে এবং সামরিক বাহিনীর ভূমিকা আসলে সেখানে কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্স বা গুরুত্বটা পেয়ে থাকবে। এটাই হচ্ছে রবার্ট কোহেন এবং জোসেফ নাইনের হচ্ছে তোমার সিস্টেম থিওরি। এরপরে যে তত্ত্বটা আমাদের, সেটা হচ্ছে সাধারণত বিশ্ব ব্যবস্থাপক তত্ত্ব বা যেটাকে বলা হয়ে থাকে ওয়ার্ল্ড সিস্টেম থিওরি। এই তত্ত্ব সম্পর্কে কি বলি, এবার এখানে বিশ্ব ব্যবস্থা তত্ত্ব নিয়ে আলোচনাটা একটু শুরু করি। বিশ্ব ব্যবস্থাপক তত্ত্বটা বরং রবার্ট কোহেন বা জোসেফ নাইয়ের যে আলোচনা, তার থেকে অনেক বেশি মনে হয় সিম্পলিফাইড একটা থিওরি হিসেবে আমাদের কাছে তার একটা রিপ্রেজেন্টেশন এসে থাকে। এখন কথা হচ্ছে যে বিশ্ব ব্যবস্থাপক তত্ত্ব আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত একটা ডিবেটেবল বা বিতর্কিত এবং একটা ইনফ্লুয়েন্সিয়াল থিওরি বা প্রভাবশালী তত্ত্ব হিসেবে বিবেচিত হয়ে থাকে। এই তত্ত্বে যদি ভ্যালু অ্যাডেড কনসেপ্টে দেখো বা বৌদ্ধিক মূল্য বা ইন্টেলেকচুয়াল একটা যদি ভ্যালু হিসেবে এটাকে বিচার করা হয়, তাহলে দেখা যায় যে এই কনসেপ্টটা কিন্তু ডেভেলপ করেছিল মার্ক্সবাদী বা মার্কসিয়ান কনসেপ্ট থেকে, অর্থাৎ মার্ক্সবাদী চিন্তার মধ্যে এই কনসেপ্টটা নিহিত আছে বলে মনে করা হয়ে থাকে। এছাড়া এই তত্ত্ব ডেভেলপমেন্টের ক্ষেত্রেও আরেকটি তত্ত্বের কিন্তু বিরাট অবদান রয়েছে, দ্যাট ইজ লেনিনস ইম্পেরিয়ালিজম বা লেনিনের সাম্রাজ্যবাদ বিষয়ে যে মতবাদ রয়েছে, বা আমরা বলতে পারি ডিপেন্ডেন্সি থিওরি বা নির্ভরতা তত্ত্ব। এই তত্ত্ব কিন্তু বিশ্ব ব্যবস্থাপক যে তত্ত্ব রয়েছে তাকে যথেষ্ট ইনফ্লুয়েন্স করে বা প্রভাবিত করে থাকে। এই তত্ত্বের প্রবক্তাদের মধ্যে আমরা বলেছি সিস্টেম থিওরি হিসেবে আমরা রবার্ট কোহেনের কথা পাই, জোসেফ নাইয়ের কথা পাই এবং এই বিশ্ব ব্যবস্থা তত্ত্বের প্রধান প্রবক্তা হিসেবে আমরা কিন্তু ইমানুয়েল ওয়ার্লাস্টেইনের কথা বলে থাকি। এছাড়া কেনেথ ওয়ালশ রয়েছে বা বলা যায় জন গ্যাটলাং রয়েছে, এদের কথাও আমরা বলে থাকি। এখন বলা হচ্ছে যে এই বিশ্ব ব্যবস্থাপক তত্ত্বকে কি বলা হয়েছে। এই তত্ত্ব বিষয়ে বলা যায় যে বিশ্বে ধরো সব সময় আন্তর্জাতিক পরিমণ্ডলে নানা ধরনের কি ইনসিডেন্ট বা ঘটনা ঘটে থাকে।
সুতরাং বিশ্বের সমস্ত এই যে আন্তর্জাতিক ঘটনা তারা পরিচালিত, অর্থাৎ সেটা কন্ডাক্টেড বা অ্যাডমিনিস্ট্রেট যাই বলো না কেন, পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয় সাধারণত একটা বিশ্ব বা ওয়ার্ল্ড সিস্টেমের মাধ্যমে, বিশ্ব ব্যবস্থার মাধ্যমে। এবং এখানে বলা হচ্ছে সেই ব্যবস্থা সাধারণত সারা পৃথিবীতে, যে বলেছিলাম ক্যাপিটালিজম বা ধনতন্ত্রের একটা রয়েছে, বিশাল ব্যাপার রয়েছে, কারণ পৃথিবীর বেশিরভাগ রাষ্ট্রই হচ্ছে ক্যাপিটালিস্ট কান্ট্রি। সুতরাং ধনতন্ত্রের নীতি এবং নিয়মানুসারে অনুসারে সেগুলো কন্ডাক্টেড হয়ে থাকে বা পরিচালিত হয়ে থাকে। এবং সেই জন্য বিশ্ব ব্যবস্থা বলা যায় যে কাঠামো এবং কার্য পদ্ধতি অনুসারে বিশ্ব রাজনীতি বা ওয়ার্ল্ড পলিটিক্স সাধারণত কন্ডাক্টেড হয়ে থাকে বা পরিচালিত হয়ে থাকে। ইমানুয়েল ওয়ালেস্টেনের মতে বলা যায় যে বর্তমান বিশ্ব ব্যবস্থাকে যদি সত্যি ডেপিক্ট করতে হয় বা বর্ণনা করতে হয়, সেটা বলা হচ্ছে যে একটা নিয়ন্ত্রণ চালিত বিশ্ব অর্থনীতি বলে বর্ণনা করা যেতে পারে। অর্থাৎ সেখানেও কিছুটা হয়তো কন্ট্রোল বা নিয়ন্ত্রিত ব্যাপার লক্ষ্য করা যায়। ধনতন্ত্র একটা নিশ্চয়ই বিশ্বব্যাপী ব্যবস্থা, এটাখানে আমাদের সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং ধনতন্ত্রবাদী যে বুর্জোয়াদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে আমরা দেখতে পাই যে ইউরোপিয়ান কন্টিনেন্ট বা ইউরোপের রাষ্ট্র ব্যবস্থা ডেভেলপ করেছিল। বিশ্বে ধনতান্ত্রিক অর্থনীতির প্রভাবের সঙ্গে সঙ্গে বিশ্বব্যাপী রাষ্ট্র ব্যবস্থা কি হচ্ছিল, প্রসার লাভ করে। অর্থাৎ ক্যাপিটালিজম ইকোনমিকে সম্বল করে কিন্তু সারা বিশ্বে স্টেটিজম এই কনসেপ্টটা ডেভেলপ করেছিল। এই ধনতান্ত্রিক বিশ্ব অর্থনীতি কতগুলো নির্দিষ্ট প্রিন্সিপালস বা নিয়ম নীতির মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। আন্তর্জাতিক সেখানে কিন্তু আরেকটি বিষয় গুরুত্বতা পেতে থাকে, সেটা হচ্ছে আন্তর্জাতিক শ্রম বিভাজন, ইন্টারন্যাশনাল ডিভিশন অফ লেবার। সেটা বিশ্বব্যাপী শ্রেণী বিভাজন, সারা বিশ্বে যে ক্লাস স্ট্রাটিফিকেশন রয়েছে তার একটা বড় হোতা হিসেবে সেটাকে বলা হয়ে থাকে। ধনতন্ত্রবাদী বিশ্ব অর্থ ব্যবস্থার যে পুঁজিবাদী ক্যাপিটালিস্ট সিস্টেম আমরা দেখে থাকি, তার মূল লক্ষ্যই হচ্ছে কি বলতো, সব সময় কি করো, জমাও, অর্থাৎ মূলধনের নিরন্তর সঞ্চয়, এই ব্যাপারটার উপরে গুরুত্ব দেওয়া হয়। অর্থাৎ সবাইকে সঞ্চয় করতে হবে, এই ব্যবস্থাটার উপরে সব থেকে বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়। এই বিশ্ব অর্থ ব্যবস্থার প্রধান হাতিয়ার হলো বিভিন্ন যে রাষ্ট্র রয়েছে তাদের সীমানা অতিক্রমকারী একটা প্রোডাকশন সিস্টেম, অর্থাৎ উৎপাদন ব্যবস্থা। এখানে কিন্তু মাল্টি ন্যাশনাল কর্পোরেশনের কথা বলে থাকি। যেমন আমাদের ঘরে ঘরে বা আমাদের হাতে হাতে আজকে বিভিন্ন ধরনের কোম্পানির মোবাইল ফোন রয়েছে। সেই মোবাইল ফোন আমরা ভারতবর্ষে বাস করি, সেগুলো কি ভারতের সমস্ত শিল্পের দ্বারা তৈরি মোবাইল ফোন? যারা টেলিফোন মানে যারা মোবাইল ফোন তৈরি করে সেগুলো নয়, বেশিরভাগ কিন্তু আমাদের বিদেশি মোবাইল ফোন রয়েছে। সুতরাং দেখা যায় যে তাই এই বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায় দেখা যাচ্ছে প্রধান হাতিয়ারই হচ্ছে বিভিন্ন রাষ্ট্রের সীমানা অতিক্রমকারী বিভিন্ন ধরনের উৎপাদন ব্যবস্থা। আমরা যে ক্যামেরা ব্যবহার করি, আমরা যা কিছু ব্যবহার করি, সবকিছুর মধ্যেই কিন্তু অনেক বিদেশি রাষ্ট্রের কি হচ্ছে, গন্থ খুঁজে পাওয়া যায়। এবং সেইভাবে এগোতে গিয়ে ওয়ালেস্টেন দুটো কনসেপ্ট এনেছিলেন এই থিওরির ক্ষেত্রে। এই তত্ত্ব অনুযায়ী বলা হয় যে সারা পৃথিবীকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কোর, অর্থাৎ কোর পয়েন্ট মানে একেবারে কেন্দ্রীভূত কোর, এবং আরেকটা হচ্ছে পেরিফেরি বা যেটাকে বলা হয় সীমানায় যারা থাকে। লেনিনের মতে লেনিনও এই কথাটা বলেছিলেন যে বিশ্ব অর্থনীতি মূলত দুভাগে বিভক্ত। তিনিও কিন্তু এই একই ধারণা পোষণ করেন। তাহলে কোর অঞ্চলে কারা থাকবে? কোর অঞ্চলে যাদের পয়সা কুড়ি আছে, যারা অনেক বেশি মানে ধনী, তারা থাকার কথা। সুতরাং কোর অঞ্চলে যারা ধনতন্ত্রী
বা যে ক্যাপিটালিস্ট যারা রয়েছেন, অর্থাৎ ক্যাপিটালিস্ট বা পুঁজিবাদী শ্রেণী রয়েছে, তারা সব সময় তাদের টেন্ডেন্সি হচ্ছে পেরিফেরি অঞ্চলগুলোকে কি করা, এক্সপ্লয়েট করা বা শোষণ করা। ওয়ালেস্টনের মতে বহু দেশের বহু উৎপাদক ধনতান্ত্রিক উৎপাদন ব্যবস্থার সঙ্গে যুক্ত, অর্থাৎ যারা প্রোডাকশন করে কিন্তু এই ক্যাপিটালিজমের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হয়ে থাকে। উচ্চ ধরনের সেই জন্য একটা একচেটিয়ামূলক ব্যবস্থা অধিক মুনাফা অর্জনে সাহায্য করে। কথাটার মানে কি, পুঁজিপতিদের হাতে, যাদের হাতে প্রচুর পুঁজি রয়েছে, তারা কিন্তু কি করে, সেক্ষেত্রে তারাই কিন্তু সব থেকে বেশি প্রফিট ম্যাক্সিমাইজ করে থাকে, অর্থাৎ মুনাফা অর্জনে সাহায্য করে থাকে। কতগুলি তাই যেখানে যাদের হাতে, যে সমস্ত রাষ্ট্রের হাতে বেশি করে, যেমন যে সমস্ত ধরো ডেভেলপ কান্ট্রি, উন্নত রাষ্ট্র, যেমন রয়েছে তোমার সব থেকে আগে তো আসবে আমেরিকা, জার্মানি আছে, তারপরে হচ্ছে এখন তোমার হয়তো রাশিয়া আগের থেকে অনেক উন্নত হয়ে গেছে, তবে রাশিয়ান ইউক্রেন ওয়ারফেয়ারে সে কিছুটা তো নিশ্চয়ই সেটা বিঘ্নিত হয়েছে। এছাড়া এশিয়ান কান্ট্রি হিসেবে চীন, জাপান রয়েছে, আরো অনেক বড় বড় দেশ রয়েছে। এই সমস্ত দেশে কিন্তু লাভজনক উৎপাদন ব্যবস্থা অনেকটাই সেন্ট্রালাইজড বা কেন্দ্রীভূত হয়ে থাকে। তাদের বিশ্ব অর্থনীতির কোর বলা হয়, তারাই হচ্ছে কোর পয়েন্টে থাকে। কম মুনাফা অর্জনকারী উৎপাদন যে ব্যবস্থা রয়েছে, যারা লেস প্রফিট করে থাকে, তারা সাধারণত ভৌগোলিকভাবে বা জিওগ্রাফিক্যালি যদি সেটাকে আলোচনা করা হয়, দেখা যায় যে তারা বিভিন্ন বিশ্বের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকে, এবং এই যে বলা হয়, এদেরই কিন্তু আমরা পেরিফেরি জোন হিসেবে প্রতিহত করতে পারি। কোর এবং এরপর যে প্রশ্নটি উঠে আসে, সেটা হচ্ছে কোর এবং পেরিফেরি এলাকার মধ্যে কি ধরনের রিলেশন রয়েছে বা সম্পর্ক রয়েছে। সেক্ষেত্রে দেখা যায় যে একদিকে রয়েছে তাহলে মুনাফা অর্জনকারী খুব উৎপাদন ব্যবস্থা, আর একটা রয়েছে কম মুনাফা অর্জনকারী যে উৎপাদন ব্যবস্থা, তাদের মধ্যে সম্পর্কের কথা বলা হচ্ছে। ওয়ালস্টাইন তখন আরেকটা কনসেপ্ট নিয়ে এলো, একদিকে রইল কোর, আর একদিকে রইল পেরিফেরি, মাঝে কি থাকতে পারে, সেমি পেরিফেরাল জোন, এটাও থাকতে পারে, বা সেই সম্পর্কে কথা বলে। এলাকার মধ্যে এমন একটা উৎপাদন ব্যবস্থা গড়ে ওঠে যেখানে উদ্বৃত্ত মূল্য দেখা যায় যে সেখান থেকে শ্রমিক থেকে মালিকের হাতে চলে যায়, যেটা মার্কসিয়ান কনসেপ্টের ধারণার মধ্যে এই কনসেপ্টটা নিহিত রয়েছে। অর্থাৎ এই পেরিফেরি, তার মানে কি হচ্ছে, পেরিফেরি মানে কোর সেক্টর থেকে মালিকের হাতে কি হচ্ছে, সেখানে যেটা কেন্দ্রীভূত থাকে, পেরিফেরাল জোনে যাওয়ার ক্ষেত্রেও অনেক সময় দেখা যাচ্ছে যদি সে মালিক ভালো হয়, তবে সারপ্লাস ভ্যালু অনেক সময় কিছুটা সেমি পেরিফেরি অঞ্চলে মানুষজন পেয়ে থাকে। ওয়ালস্টাইন বলেন যে কোনো উৎপাদন উচ্চ মুনাফা যুক্ত হলে কোর অ্যাক্টিভিটিস কম মুনাফাযুক্ত যে অঞ্চল রয়েছে, পেরিফেরি জোন অঞ্চল রয়েছে, সেগুলোকে বলা হয় যে বলে গণ্যিত হয়ে থাকে। উৎপাদন ব্যবস্থাকে তখন দুভাবে ভাগ করা হয়। উচ্চ মুনাফা যখন যুক্ত হয়, হাই প্রফিট অর্জন করা হয়, সেটা বলা হয় কোর অ্যাক্টিভিটি, কোরের অ্যাক্টিভিটি। আর যদি কম মুনাফা অর্জন করা হয়, তবে তাকে পেরিফেরাল অ্যাক্টিভিটি বলে সেটাকে পরিগণিত করা হয়। অনেকে এই পেরিফেরাল জোনে এই কোর অ্যাক্টিভিটি এবং বলা যেতে পারে যে পেরিফেরাল অ্যাক্টিভিটিরও সংমিশ্রণের বা মিক্সারের কথা বলেছে। এই প্রসঙ্গে বলতে গিয়ে ওয়ালস্টাইনের মতে বর্তমানে বিশ্ব ব্যবস্থাকে যদি আমরা আলোচনা করি, তবে দেখা যায় যে ওকে তিনটে স্তম্ভ বা পিলারের আসপেক্টে বিচার করা যায়। কিভাবে বাছা করা যায়? এটাকে তারা বলছে এটি অপেক্ষাকৃত স্থায়ী আন্তঃরাষ্ট্রীয় ব্যবস্থা, অর্থাৎ এটা অনেক বেশি স্টেবল একটা, কি বলা যায়, একটা স্টেট সিস্টেম হিসেবে ডেভেলপ করা যেতে পারে। দ্বিতীয়ত বলা হচ্ছে এখানে হাই ম্যাক্সিমাম বা ম্যাক্সিমাইজ প্রফিট করার কথা বলা হচ্ছে, অর্থাৎ এটি একটি উচ্চ মুনাফাযুক্ত উৎপাদন ব্যবস্থা হিসেবে বিবেচিত হয়। তৃতীয়ত বলা যায় যে সার্বভৌম, আমরা তো যখন আন্তর্জাতিক সীমানায় থাকি, সেখানে যে রাষ্ট্রগুলো রয়েছে, আমরা সব সময় বলে থাকি এই রাষ্ট্রগুলো সার্বভৌম স্বাধীন রাষ্ট্র।
অর্থাৎ সার্বভৌম কথাটির মানে কি? মানে হচ্ছে এই যে রাষ্ট্রগুলি তাদের ইনার আভ্যন্তরীণ এবং বাহ্যিক যে সিদ্ধান্ত তার ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীনভাবে তারা তাদের ডিসিশন জানাতে পারে। সুতরাং সার্বভৌম রাষ্ট্রগুলির মধ্যে একটা সোশ্যাল রিলেশন বা সামাজিক বন্ধনও কাজ করে থাকে। এই বিশ্ব ব্যবস্থাকে যদি বজায় রাখতে হয় তাহলে তো কিছু টুল বা হাতিয়ারের প্রয়োজন আছে। তাহলে সেই হাতিয়ারগুলো কি হয়ে থাকে? বলা হচ্ছে একটা হতে পারে, যেহেতু বিভিন্ন আমরা ডেমোক্রেটাইজেশনে বিশ্বাসী মানুষ, সুতরাং উদার রাজনৈতিক কৌশলের কথা বলা যেতে পারে, একটা লিবারেল পলিটিক্যাল টেকনিকের কথা বলা যেতে পারে। দ্বিতীয়ত জ্ঞান ব্যবস্থার পুনর্গঠন, এবং বলা যায় যে যে নলেজ তার আপডেশন সেটারও কিন্তু প্রয়োজন আছে। আর তৃতীয়ত বলা হচ্ছে যে প্রচলিত ব্যবস্থা, যে ব্যবস্থাটা চলছে তার বিরোধী যে বলা হচ্ছে আন্দোলনগুলো যদি হয়ে থাকে সেগুলোকে সাপ্রেস করে দাও বা দমন করার কথা বলা হয়েছে। ওয়ালাস্টেন এছাড়া বলেছিলেন যে আন্তঃরাষ্ট্রীয় কাঠামো সবসময় একটা সার্কেল অর্থাৎ চক্রাকারে আবর্তিত হয়ে থাকে। তাকে কি বলা যেতে পারে? হেজিমনিক সাইকেল হিসেবে তিনি তাকে কি করেছেন? ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। এই হেজিমনিক সাইকেলের কথা যখন বলবো তখন হেজিমনিক পাওয়ারের কথাও আসবে। সুতরাং এই হেজিমনিক পাওয়ার তার শক্তি বা ক্ষমতার বলে সাধারণত নিয়ম কানুন বা প্রিন্সিপালস গুলো তারা ঠিক করে ফেলে, স্থির করে এবং সেগুলোকে অব্লিগেটরি করে দেয়। বাধ্যতামূলকভাবে প্রয়োগের একটা কনসেপ্ট সেখানে থেকে থাকে এবং সেখানে দেখা যাচ্ছে যে এইসব নিয়ম প্রয়োগের মধ্যে মূলধন সঞ্চয়ের যে ব্যাপারটা সেটাও ভীষণভাবে, অর্থাৎ অর্থনীতি এই কনসেপ্টটা কিন্তু ভীষণভাবে গুরুত্বতা বা ইম্পর্টেন্স পেয়ে থাকে। তিনি আরো বলেছিলেন যে বা ওয়ালাস্টেন বলেছিলেন যে বিশ্ব ব্যবস্থার মধ্যে তাই এই একটা সার্কেল চক্রাকার ছন্দ, অর্থনৈতিক সংকোচন কখনো দরকার হলে তাকে কমিয়ে দাও, কখনো তাকে স্প্রেড আপ করে দাও, প্রসারিত প্রসারণ, পরস্পর বিরোধী প্রবণতা এবং বিবিধ সমস্যা লক্ষিত হয়ে থাকে। এছাড়া ওয়ালাস্টেন বর্তমান বিশ্ব ব্যবস্থার মধ্যে কতগুলো সেকুলার ট্রেন্ডস এর কথা বলেছিলেন। সেকুলার মানে নিরপেক্ষ, এই কনসেপ্টটা এনেছিলেন। কিরকম বলেছিলেন? ধনতান্ত্রিক বিকাশের পদ্ধতি সমাজে সাধারণত কি করে, তার মতে মনে হয়েছিল এটা কি করে, ডিভিসিবল করে দেয়, অর্থাৎ বিভাজনের সৃষ্টি করে। এবং সেখানে বলা হচ্ছে সেটা যদি হয় তাহলে ইকোনমিক্যালি এবং সোশ্যালি অর্থাৎ অর্থনৈতিক এবং সামাজিক বৈষম্য এই কনসেপ্টটাকে অনেক বেশি ইনক্রিজ করে বা বৃদ্ধি করে। এর ফলে কিন্তু দরিদ্র দেশ থেকে ধনী দেশে জনগণের অনুপ্রবেশ ঘটতে থাকে। ধনীরা চায় কি, দরিদ্ররা চায় যে আরো বেশি টাকা রোজগার করব, তাই দরিদ্র দেশ থেকে ধনী দেশে জনগণের অনুপ্রবেশ অর্থাৎ ইনফিলট্রেশন এই ব্যাপারটা লক্ষিত হয়ে থাকে। এবং এক্ষেত্রে বলা হচ্ছে, সুতরাং একে যদি এক কথায় বলা যায়, বলা হয় যে এখানে তখন কিন্তু একটা ব্রডার মাইগ্রেশন অর্থাৎ ব্যাপক মাইগ্রেশনের কথা ভাবা হয় বা মাইগ্রেশন করা হয়ে থাকে, যার ফলে বহু সামাজিক সমস্যা বা সোশ্যাল প্রবলেম ডেভেলপ করে থাকে। দ্বিতীয়ত বলা যায় যে বর্তমানে ধনতান্ত্রিক যে স্টেট সিস্টেম রয়েছে, বিশ্ব ব্যবস্থা রয়েছে, সেই বিশ্ব ব্যবস্থা বৈষম্যমূলক মজুরি ব্যবস্থার উপর প্রতিষ্ঠিত। অর্থাৎ একই কাজের জন্য সবাই কিন্তু এক মজুরি পায় না। বৈষম্যমূলক ব্যবস্থার মাধ্যমে কিন্তু বেশি প্রফিট করা যায়, অর্থাৎ উচ্চ মুনাফা লাভের সুযোগ থেকে থাকে। এছাড়াও বলা যায় যে এই ব্যবস্থার প্রভাবে দরিদ্র যারা পুয়ারার সেকশন এবং মার্জিনাল সেকশন অফ দ্য সোসাইটি প্রান্তিক মানুষের সংখ্যা কিন্তু সব শহরেই আস্তে আস্তে ইনক্রিজড হতে থাকে, অর্থাৎ বৃদ্ধি পায়। এর ফলত নানা ধরনের সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক অর্থাৎ সোশ্যাল, ইকোনমিক্যাল এবং পলিটিক্যাল প্রবলেম ক্রিয়েট হতে থাকে।
ধনতান্ত্রিক ব্যবস্থায় সাধারণত সেখানে একটা চেষ্টা করা হয় যারা যে সমস্ত আন্দোলন এর বিরুদ্ধতা করে থাকে, এগেনস্টে কথা বলে, এই সমস্ত আন্দোলনের প্রতি একটা কি হচ্ছে অনীহা বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে এবং দেখা যায় যে আস্তে আস্তে এই সমস্ত আন্দোলনের কিন্তু কি ঘটে, পতন ঘটতে শুরু করে। এরপরে আমরা ওয়ালেস্টেনের এই যে বিশ্ব ব্যবস্থাপক তত্ত্ব, তার কতগুলো ক্যারেক্টারিস্টিক্স কে আমরা একটু কনসাইজ ফর্মে বলে ফেলি। একটা বলা হচ্ছে যে ওয়ালেস্টেনের মতে বিশ্ব অর্থনীতি এবং ধনতন্ত্র দুটোই তার কাছে একই মানের পরিচয় দেয়, অর্থাৎ ওয়ার্ল্ড ইকোনমি এবং ক্যাপিটালিজম দুটোই এক কথা বলে, এটা মনে করা হয়। দ্বিতীয়ত বলা হচ্ছে ধনতন্ত্রবাদ এটা একটা ইন্টারন্যাশনাল ইনসিডেন্ট হিসেবে বিচার্য হতে পারে বা কনসেপ্ট হিসেবে, আন্তর্জাতিক ধারণা হিসেবে বিবেচিত হয়ে থাকে। তৃতীয়ত এই ধনতন্ত্রবাদী বিশ্ব যে অর্থনীতি রয়েছে, এই ক্যাপিটালিস্ট যে বলতে পারো যে ওয়ার্ল্ড ইকোনমির কথা বলা হচ্ছে, সেটাও কিন্তু গড়ে ওঠে এই যে আগে বলেছিলাম ইন্টারন্যাশনাল লেবার ডিভিশন, অর্থাৎ আন্তর্জাতিক শ্রম বিভাজনের উপর ভিত্তি করেই গড়ে উঠতে থাকে বা ডেভেলপ করে থাকে। এছাড়া বলা হয় যে ধনতন্ত্রবাদী বা ক্যাপিটালিস্ট ইকোনমিকে যদি আমরা ভাগ করার চেষ্টা করি, তাহলে দেখা যায় যে এটা সাধারণত দুভাগে বিভক্ত বা দুভাগে তাকে ভাগ করা যেতে পারে এবং সেখানেই আসে কোর পেরিফেরি, সেই এক জায়গাতেই আমরা ফিরে আসছি, অর্থাৎ কোর অঞ্চল এবং পেরিফেরি অঞ্চল, সীমান্তবর্তী অঞ্চল, এই কথাটা বলা হয়ে থাকে এবং সেমি পেরিফেরির কথাও তারা এক্ষেত্রে বলে থাকে। কোর এবং পেরিফেরি অঞ্চল তাদের মধ্যে কিন্তু একটা ইন্টারডিপেন্ডেন্সি বা পারস্পরিক নির্ভরশীলতা লক্ষ্য করা যায়, যদিও এই সম্পর্কগুলো অনেক ক্ষেত্রে বৈষম্যমূলক হয়ে থাকে। এই অঞ্চলগুলো, কোর অঞ্চলগুলো পেরিফেরি এলাকাগুলোকে দেখা যায় যে সবসময় এক্সপ্লয়েট করে, অর্থাৎ সবসময় শোষণ করে চলেছে। তাই এই প্রসঙ্গে বলতে গিয়ে জন গাল্টন বলেছিলেন যে কোর এবং পেরিফেরি এই যে কনসেপ্টটা ওয়ালেস্টেন এনেছেন, তার মধ্যে কিন্তু ডিসহারমনি অফ ইন্টারেস্ট লক্ষ্য করা যায়, অর্থাৎ সেখানে দেখা যায় যে স্বার্থের মেলবন্ধন এটা কিন্তু ঘটে না। ধনতন্ত্রবাদী বিশ্ব অর্থনীতি নিরন্তর সংকোচন এবং প্রসারণের মধ্য দিয়ে চলেছে। কোভিডের পরে তো এদের আমাদের কাছে আরো বেশি ভাবে মালক হচ্ছে এবং আমরা নিরন্তর আপ এন্ড ডাউনস এর মধ্য দিয়ে চলেছি। এই ব্যবস্থার মধ্যে শক্তিগত যে কেন্দ্রীগত ধারণা, সেই ধারণাটাও অর্থাৎ কোর কনসেপ্টটা সেটাও কিন্তু চক্রাকারে আবর্তিত হচ্ছে। এছাড়া বলা যায় যে বর্তমানে আমরা ধনতান্ত্রিক যে দেশগুলো রয়েছে, সেই দেশগুলো আজকে তীব্র সংকটের মুখোমুখি হয়ে পড়ছে, অর্থাৎ ক্যাপিটালিস্ট যে সমস্ত দেশগুলো রয়েছে তাদের পক্ষে সার্ভাইভ করা আগে যতটা সোজা ছিল, এখন কিন্তু আর অতটা সহজ নয়। সেই জন্য বলা হচ্ছে যে এই বিশ্ব অর্থনীতি তীব্র সংকটের মুখোমুখি হয়ে পড়ছে, ওয়ার্ল্ড ইকোনমি সেখানেও একটা সংকট পরিলক্ষিত হচ্ছে এবং অনেকে বলেন যে এই ব্যবস্থার পতন কিন্তু নিশ্চিত। বিশ্বে প্রচলিত ব্যবস্থা বিরোধী অনেক আন্দোলনও কিন্তু ডেভেলপ করছে। এরপর আমরা কি করে ক্রিটিসিজম বা সমালোচনা করে থাকি। এখন বলা হয় বহু লেখক ওয়ালেস্টেনের এই তাত্ত্বিক ধারণাকে বহুভাবে কি করেছে, সমালোচনা করেছে। কিরকম করেছেন? প্রথমত বলা হয়েছে যে প্রথমেই বহু লেখক সোজা সাপটা একটা কথা বলে দিয়েছেন যে ওয়ালেস্টেনের ধনতন্ত্র বিষয়ে যে ধারণা রয়েছে, সেই ধারণা সম্পূর্ণ ইনকারেক্ট বা ভুল হিসেবে বিবেচিত হয়ে থাকে। দ্বিতীয়ত ওয়ালেস্টেনের বিশ্লেষণকে একটা তারা বলেছেন, যারা সমালোচনা করে থাকেন তারা বলেছেন ভীষণভাবে ডিটারমিনিস্টিক, অর্থাৎ আগে থেকেই সেগুলোকে ডিটারমাইন করা ছিল।
বিশ্ব ব্যবস্থার অন্তর্গত যে এককগুলো বা ইউনিটগুলো, তারা কিন্তু তাদের মধ্যে কিন্তু স্বতন্ত্রভাবে, খুব ইন্ডিভিজুয়ালি ভাবে কাজ করার কোনো অবকাশ নেই। তারা সবসময় বিশ্ব ব্যবস্থায় তাদের অবস্থানকে নিয়ন্ত্রণ করার বা কন্ট্রোল করার চেষ্টা করে থাকে। এই তত্ত্ব সাধারণত দেখা যায় যে বিভিন্ন দেশের যে ইনফ্রাস্ট্রাকচার অর্থাৎ আভ্যন্তরীণ কাঠামোকে সেটাকে ব্যাখ্যা করার যে চেষ্টা এই তত্ত্বের বা ওয়ালাস্টেনের এই বিশ্ব ব্যবস্থাপক তত্ত্বে এই ব্যাপারটা লক্ষিতই হয়নি। অধ্যাপক জয়ন্তানুজ বন্দ্যোপাধ্যায় তাই বলেছিলেন যে তোমরা তো এই জিনিসটাই বাদ দিয়ে দিয়েছো, তাহলে এই তত্ত্ব অতি মাত্রায় বলা যায় যে খুব সিম্পলিফাইড থিওরি, বা বলা যায় যে অতি মাত্রায় সরল বলে এটা বিবেচিত হয়ে থাকে। ওয়ালস্টেনের মতে এই তত্ত্ব সোভিয়েতের সেই সময় প্রভুত্বমূলক যে আচরণ, বিহেভিয়ার এবং চীনের যে প্রভুত্বমূলক আচরণ সেটা তো দেখাই যায়, সেক্ষেত্রে বিশ্লেষণে এই তত্ত্ব বা এই থিওরি কখনোই হেল্প করে না বা সাহায্য করে না। এই তত্ত্বের সাহায্যে পেরিফেরি এলাকার বিভিন্ন রাষ্ট্রের মধ্যে বিবাদ এবং সংঘর্ষ যেটা রয়েছে সেগুলো কখনোই কি করা যায় না, সঠিকভাবে ব্যাখ্যা করা যায় না। সুতরাং দেখা যায় যে ওয়ালাস্টেশনের তত্ত্বকে অনেকে তাই বলেন যে ওয়ালাস্টাইনের এই তত্ত্বকে অনেকে কি বলে থাকেন যে অনেকে টেকনোলজিক্যাল বা ভীষণ টেকনিক্যাল এইভাবে ব্যাখ্যা করার চেষ্টা করে। অর্থাৎ কি হচ্ছে, ভীষণভাবে কৌশলগত এই বিষয়টির উপরে ভীষণভাবে গুরুত্ব দেওয়া হয়েছে বলে মনে করা হয় ওয়ালাস্টেনের এই তত্ত্বকে। তাই সেক্ষেত্রে তারা বলেছে যে বর্তমান বিশ্ব ব্যবস্থার মধ্যে যে স্থানীয় বৈশিষ্ট্যগুলো রয়েছে, যে টেম্পোরারি ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, বা যে সমস্ত আপস এন্ড ডাউনস, এই যে ইউক্রেন রাশিয়া ওয়ারফেয়ার রয়েছে, ওখানে অন্যদিকে আরো কোনো ঘটনা ঘটছে, বা সেখানে যে এনভায়রনমেন্ট পরিবেশ বা তার প্রভাব যে বর্তমান, সেটা কিন্তু সেই ব্যাপারে অনেক বেশি যে ইম্পর্টেন্স দেওয়া উচিত, সেখানে ওয়ালাস্টেনের থিওরি কিন্তু সেটা ততটা গুরুত্ব দেয়নি, বা সেটাকে শক্তিটাকে তোমার কি করতে চায়নি, ইভ্যালুয়েট করতে চায়নি বা পরিমাপ করতে পারেনি। এবং তাই বলা হয় যে সুতরাং ওয়ালাস্টেশনের থিওরিতে যদি লক্ষ্য করে থাকো, সেখানে কিন্তু আমরা কতগুলো নতুন কনসেপ্ট পাচ্ছি। একটা হচ্ছে কোর বা পেরিফেরি, বা যেটাকে কোর পেরিফেরি কনসেপ্ট অর্থাৎ কোর অঞ্চল, এটা কিন্তু এই তত্ত্বের একটা নতুন দিক। আর একটা হচ্ছে পেরিফেরি। পেরিফেরি কথাটার মানে কি? পেরিফেরি কথাটার মানে হচ্ছে সীমান্তবর্তী অঞ্চল। অর্থাৎ পেরিফেরি অঞ্চলে ধরুন এই যে রয়েছে, এই যে এই সমস্ত ধরুন এশিয়ার যেগুলো পিছিয়ে পড়া দেশ রয়েছে, ইউরোপীয় বা ল্যাটিন আমেরিকার বা আফ্রিকান অঞ্চলে যে পিছিয়ে পড়া দেশগুলো রয়েছে, তারা সাধারণত পেরিফেরি অঞ্চলে বিলং করে থাকে। এদের কিন্তু উন্নয়ন অনেকটা কম হয়ে থাকে। আর কি রয়েছে, কোর রইল, পেরিফেরি রইল, মাঝে কি রইল, মাঝে রইল সেমি পেরিফেরাল। এখানে সেমি পেরিফেরাল অর্থাৎ কিছুটা কি রয়েছে, অর্থাৎ কিছুটা কোরের কিছু গুণ এবং পেরিফেরি অঞ্চলে কিছু গুণের মিশ্রণে এই অঞ্চলটা তৈরি হয়েছে, যাকে আমরা সেমি পেরিফেরি অঞ্চল বলছি। সুতরাং সেই অঞ্চলে যেটা ওয়ালাস্টেন তৈরি করেছেন, যারা ক্রিটিসাইজ করছেন বা সমালোচনা করছেন, তারা কিন্তু এটাকে বলেছেন যে ওয়ালাস্টেন নিশ্চয়ই ব্যাখ্যা করেছেন খুব সুন্দরভাবে, বিউটিফুল ওয়েতে করেছেন, ঠিক আছে, কিন্তু এটা টেকনিক্যালি দিক দিয়ে বা টেকনোলজিক্যাল দিক দিয়ে যদি বিচার করে থাকো, তবে সেক্ষেত্রে সেদিক দিয়ে কিন্তু অতটা গুরুত্বতা বা ইম্পর্টেন্স পায় না। অর্থাৎ বিশ্ব ব্যবস্থাপক তত্ত্বে ওয়ালাস্টেনের এই তত্ত্বের এটা কিন্তু একটা বড় লুপহোলস বা গলদ হিসেবে বিবেচিত হয়ে থাকে। সুতরাং সেখানে যে স্থানীয় বৈশিষ্ট্য রয়েছে, পরিবেশ রয়েছে, তার প্রভাব রয়েছে, এগুলোকে তো গুরুত্বটা দেওয়া হয় না।
কোর অঞ্চলে কি রইলো, পেরিফেরাল অঞ্চলে কি রইলো, কোর অঞ্চল টাকা ইনভেস্ট করছে, পেরিফেরি অঞ্চল উৎপাদন করছে, এবং ওখানে কি হচ্ছে সেমি পেরিফেরি অঞ্চলে বলছে যারা ধরো কিছুটা সারপ্লাস শ্রমিকদের দেয়, সেই জন্য সেইভাবে পেরিফেরি বা সেমি পেরিফেরিক্যাল অঞ্চল এইভাবে কথা বলা হচ্ছে। কিন্তু যে প্রত্যেকটা বিশ্ব ব্যবস্থার মধ্যে এত বিভিন্ন রাষ্ট্রের সহাবস্থান রয়েছে, তাদের যে স্থানীয় বৈশিষ্ট্য রয়েছে, পরিবেশ রয়েছে, প্রভাব রয়েছে, সেগুলোকে অতটা গুরুত্ব বা তার শক্তি পরিমাপ করা হয় না। সুতরাং ওয়ালেস্টেনের বিশ্ব ব্যবস্থাপক তত্ত্বে এইটার একটা প্রধান গলদ বা লুফল হিসেবে বিবেচিত হয়ে থাকে। সুতরাং এই হচ্ছে তোমাদের বিপিএসসি 134 এ বলা যেতে পারে যে ইউনিট 5 এর বক্তব্য। আরেকজনের কথা পরে যদি সম্ভব হয় বলে দেবো পরের দিন, দ্যাট ইজ হচ্ছে কেনেথ ওয়ালস। না হলে তোমরা একটু দেখে নিও, জেনে কেনেথ ওয়ালস যেটা বলেছিলেন যে এই সিস্টেম থিওরিতে ব্যাখ্যা করতে গিয়ে তিনি অ্যানার্কি, নিয়ম নীতি, আধিপত্য এই ব্যাপারগুলোর উপর আবার বেশি গুরুত্ব আরোপ করেছিলেন। এটা হচ্ছে কে, এবং সেখানে তার কথাটা পড়ার প্রয়োজন আছে। তবে বিশ্ব ব্যবস্থাপক তত্ত্বের কথা বলতে গেলে আমরা কিন্তু চোখ বন্ধ করে সাধারণত রবার্ট কোহেন আর জোসেফ নাই আর এদিকে ওয়ালেস্টেনের বিশ্ব ব্যবস্থাপক তত্ত্বকেই পেয়ে থাকি। আজকে বিপিএসসি 134 এর ইউনিট 5 এর এখানেই সমাপ্তি। নমস্কার, থ্যাংক ইউ।